এই যে তোমাকে বাজার থেকে যা যা আনতে বলেছি সব মনে আছে তো? মনে থাকবে কি থাকবে না জানি না, তাই আমি কাগজে একটা ফর্দ বানিয়ে নিয়েছি। গোপাল দাদা, পুঁটির মায়ের দাঁতের যন্ত্রণাটা আরো বেড়েছে। কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। আমাদের বৈদ্যমশাই দাঁতের শল্য চিকিৎসা শিখতেই বাইরে গেছেন, আজকের মধ্যেই আশা করি চলে আসবেন। কিন্তু ও যে আর পারছে না। শোনো, তুমি একটা তুলোর মধ্যে লবঙ্গ তেল দিয়ে পুঁটির মায়ের যে দাঁতে ব্যথা হচ্ছে তার গোড়ায় রাখো। বৈদ্যমশাই এলে আমি তোমাদের বাড়িতে যেতে বলছি। আচ্ছা গোপাল দাদা। যাই, বাজার থেকে চটপট ঘুরে আসি, এরপর আবার রাজসভায় যেতে হবে। উফ, কি গরম রে বাবা, ছাতা নিয়ে বেরোলে ভালো হতো। এই তো সামনে আখের রস বিক্রি হচ্ছে, একটু আখের রস খাই, শরীরটা বেশ চাঙ্গা লাগবে। ভাই, আখের রস কত করে দিচ্ছ? 1 ভাঁড় 10 আনা গোপাল দাদা। দাও দেখি 1 ভাঁড়। আরে, এই যন্ত্রটা কিন্তু দারুণ। ওই আমাদের রাজ্যের বিজ্ঞানী মশাইয়ের অবদান। এই নাও গোপাল দাদা। আহ, শান্তি। এই নাও ভাই, তোমার 10 আনা। কি রাজবৈদ্য, এই ফিরছ নাকি? হ্যাঁ, এতদিন আমি দাঁতের চিকিৎসার ব্যাপারে তেমন কিছুই জানতাম না, এবার সব শিখে এসেছি। ভালোই করেছো, তুমি একেবারে প্রথম রোগীকে দেখে তারপর রাজসভায় এসো। প্রথম রোগী? পুটির মা গো, কালকে সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারেনি। আরে আর বলো না, কদিন আগেই পুঁটির মাকে নিয়ে পুঁটির বাবা আমাদের বাড়িতে এসেছিল। দেখলাম ওই বাড়ির দাঁতে বিস্তর সমস্যা। সেই জন্যে দাঁতের শল্য চিকিৎসা শিখতে চলে গেলে? ঠিক তাই, আমি ব্যথা কমার পথ্য দিয়ে এসেছিলাম। দেখি এবার দাঁতটা তুলেই দিতে হবে। তাহলে তুমিও পুটিদের বাড়িতে যাও, আমি বাড়িতে থলে রেখে আসছি। আজ না হয় দুজনে একটু দেরি করেই রাজসভায় যাব। বেশ বেশ। দেখুন মহারাজ, দেখুন আজকে রাজবৈদ্য আসেনি, আর ওদিকে গোপালও ডুব দিয়েছে। এই আনন্দে আমাদেরও ছুটি দিয়ে দিন মহারাজ। কি আনন্দে? এই গরমে বাড়ি বসে একটু আমপানার শরবত খাবো আর ঘুমবো। রাজ্যের সেনাপতি যদি বিশ্রামের কথা বলি, তাহলে আমার আর কিছুই বলার নেই। এই তো দাঁতটা পুরো পোকায় খেয়ে নিয়েছিল। এখন দুদিন কোনো কথা বলা যাবে না, শুধু জল বা তরল জাতীয় খাবার খাবে। ওই তো গোপাল আর রাজবৈদ্য দুজনে একসাথে রাজসভায় ঢুকছে। রাজবৈদ্য মশাই ওনার জীবনের প্রথম শল্য চিকিৎসা করছিলেন, তাই আমিও দেখছিলাম। তা কি রাজবৈদ্য, সফল হয়েছ? হ্যাঁ মহারাজ, পুঁটির মায়ের একটা মাড়ির দাঁত পোকায় খেয়ে নিয়েছিল, সেটাই তুলে দিলাম। ভালোই হলো, আমাদের রাজ্যে কোনো দাঁত তোলার বৈদ্য বা চিকিৎসক ছিল না। এখন তুমি সাধারণ রোগ ব্যাধি নিরাময়ের সাথে সাথে দাঁতের চিকিৎসাও করবে। কিন্তু মহারাজ, একটা যে সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি যে দাঁতের শল্য চিকিৎসা করি এটা তো আর রাজ্যবাসী জানে না, তাই কতজন আর আমার কাছে আসবে সে নিয়ে আমার সন্দেহ আছে। মানে তুমি চাইছো যাতে তোমার কাছে বেশ কিছু রোগী তাড়াতাড়ি আসুক, যাতে তুমি অনুশীলনও করতে পারো, তাই তো? একদম ঠিক ধরেছেন মহারাজ, কাজ না করলে হাত পাকাবো কি করে? তাহলে ঢেড়া পিটিয়ে বলে দিলেই তো হয়। এতে তেমন ভালো কাজ হবে বলে মনে হয় না। তা তুমি কি বলতে চাইছো গোপাল? প্রচার হবে, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? আজ বিকেলে আমি রাজবৈদ্যর হয়ে প্রচার করব, শুনে নেবেন। বেশ। শুনুন শুনুন শুনুন, আমাদের
আমাদের কৃষ্ণনগরের রাজবৈদ্য এখন দাঁতের শল্য চিকিৎসাও করছেন। যারা যারা আমাদের রাজবৈদ্যের কাছে দাঁত তোলাবেন তাদের দাঁত তোলার পরে দুদিন কোনো শত্রু থাকবে না। চিকিৎসার সময় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো গোপাল? উল্টো পাল্টা না, আপনি দেখুন না আপনার বাড়িতে লোকজন আসে কিনা। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই রকম প্রচারের কারণটা কি, তাহলে বলবেন রাজসভায় আমার সাথে কথা বলতে আমি বুঝিয়ে দেব। বেশ। তোকে বারবার বলি এত মিষ্টি গুড় কাঠি খাস না। কি করবো বাবা, কি ব্যথা। বাড়ি আছেন নাকি বৈদ্যমশাই? হ্যাঁ, আছি আছি। এই আমার ছেলেটার না দাঁতে খুব ব্যথা দুদিন ধরে। দেখছি। তা আপনাকে তো এই রাজ্যে আগে দেখিনি। আমি পাশের রাজ্য থেকে আসছি। শুনলাম আপনার কাছে দাঁতের শল্য চিকিৎসা করালে আগামী দুদিন কোনো শত্রু থাকবে না। ঠিকই শুনেছেন। বেশ, তাহলে বলুন কেন থাকবে না? আগে চিকিৎসাটা করি, তারপর বলছি। আর চিন্তা নেই, এখন দুদিন কোনো কথা বলা যাবে না। এবার তো বলুন আমার ছেলের আগামী দুদিন কোনো শত্রু থাকবে না কেন? আজকে রাজসভায় চলে আসুন, ওখানে গোপাল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন।